আচ্ছা, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যদি শুনতে পান তাহলে একটু কনফার্ম করেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। যারা আমার শব্দ ভয়েস শুনতে পাচ্ছেন একটু কনফার্ম করেন। আচ্ছা, আজকে আমরা আন্তর্জাতিক, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যদি শুনতে পান তাহলে একটু কনফার্ম করেন। আন্তর্জাতিক নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে এশিয়া। ওকে, প্রথমে দেখেন বিগত সালে এশিয়া থেকে কেমন প্রশ্ন আসছে, এগুলোকে একটু যাচাই করে নিই। প্রথমে দেখেন 43তম বিসিএস এ যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি। অর্থাৎ আহ, মিয়ানমার সম্পর্কে এখানে প্রশ্ন আসছে। মিয়ানমার হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ। অর্থাৎ আলটিমেটলি এটা এশিয়া মহাদেশ থেকে আসা একটা প্রশ্ন। এবারে প্রশ্ন হচ্ছে ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পরিচিত। মানে এটা হচ্ছে ভারত নিয়ে আসছে, মানে আলটিমেটলি এশিয়া। ব্রিটিশ শাসনের ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? কোন দেশে জাতীয় সংসদ একক সদস্য? এটা নির্ভর করবে অপশনের উপরেই। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, যেটাকে আমরা বলি এলডিসি, ন্যাশনাল সরি এনএল এন এল ডি, এটা হচ্ছে মিয়ানমারের অং সান সুচির একটা রাজনৈতিক দল। অর্থাৎ মিয়ানমার নিয়ে এর আগে একাধিক প্রশ্ন আসছে। ঠিক আছে, কালাপানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অংশ? এটা হচ্ছে ভারত ও নেপালের মধ্যে। ভারত ও নেপালের মধ্যে। এবং জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা তুলে ধরার জন্য দেশটি সমুদ্রের গভীরতার উত্তর হচ্ছে মালদ্বীপ। আলটিমেটলি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একই প্যাটার্নের প্রশ্ন আসে। কোথাও প্রশ্নের টেম্পারমেন্টটা একটু কঠিন হয়, কোথাও একটু সহজ হয়। আচ্ছা, প্রথমে আমরা আসি। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাই। আচ্ছা, এশিয়া মহাদেশ, এটা এখানে আমরা পৃথিবীর অনেকগুলো মহাদেশ দেখতে পাচ্ছি। এর মধ্যে এশিয়া মহাদেশ আমরা এই যে ব্লু নীল কালারের যে মহাদেশটা, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। অর্থাৎ এশিয়া মহাদেশের বিস্তৃতি হচ্ছে এখানে এই ইন্দোনেশিয়ার ঠিক এখান থেকে শুরু করে এখানে হচ্ছে এই যে তুরস্ক, এবং রাশিয়ার ঠিক মাঝখান দিয়ে চলে গেছে, ইউরাল পর্বতের মাঝখান দিয়ে চলে গেছে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সুয়েজ খাল। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, অর্থাৎ আহ, এশিয়া এবং ইউরোপ এই দুটো মহাদেশের মানে মহাদেশই পড়েছে এমন কিছু রাষ্ট্রকে আমরা বলি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। যেমন দেখি রাশিয়া এবং রাশিয়া রাশিয়া, তুরস্ক, কাজাকিস্তান, আজারবাইজান এবং জর্জিয়া, এই দেশগুলো এশিয়া এবং ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত। অর্থাৎ রাশিয়ার কিছু অংশ এশিয়াতে এবং কিছু অংশ ইউরোপে পড়ছে। ঠিক আছে, আবার তুরস্কের কিছু অংশ, যেমন এখান থেকে যে প্রশ্নটা আসে, তুরস্কের ইস্তাম্বুল নগরী, এই নগরীটা দুইটা মহাদেশে পড়ছে। এক হচ্ছে এশিয়ার অংশ, দেন হচ্ছে ইউরোপের অংশ। ইউরোপের অংশ। তেমনি আপনি যদি চিন্তা করেন মিশর, মিশরের সিনাই যে উপদ্বীপটা, এই যে সিনাই, এই সিনাইটা পড়েছে এশিয়াতে। এবং মিশরের যে মূল ভূখণ্ড, সেই ভূখণ্ডটা পড়েছে হচ্ছে আফ্রিকাতে।
আফ্রিকাতে। আচ্ছা, এছাড়া আমরা দেখি ইউরোপ এবং উত্তর আমেরিকার মাঝখানে যেটা আছে গ্রিনল্যান্ড, অর্থাৎ গ্রিনল্যান্ড এই দ্বীপটির মালিকানা ডেনমার্কের থাকলেও ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, সুতরাং এটা উত্তর আমেরিকার এবং ইউরোপের সীমানা নির্ধারণী এমন একটা জায়গা। তাহলে এই প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি হচ্ছে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র? ঠিক আছে, তাহলে আপনাদের জন্য এশিয়াটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এশিয়া যেমন রাশিয়া একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, তুরস্ক, কাজাকিস্তান, আজারবাইজান, জর্জিয়া, এই সবগুলোই হচ্ছে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। আচ্ছা, এরপর আমরা এশিয়ার পরিচয় আসি। আমরা আজকে মোস্ট প্রবাবলি আমরা এশিয়া নিয়ে আলোচনা করব। দেখেন, এশিয়ার আয়তন কোনো কোনো পরীক্ষায় আসছে, সুতরাং আয়তনের যে অঙ্কটা এটা অনেক বড়। ঠিক আছে, মনে রাখাটা হয়তো অনেক ডিফিকাল্ট হবে, তাহলে কয়েকবার যদি আমরা একটু স্টাডি করি তাহলে আমার মনে হয় খুব কঠিন হবে না। যদি সেটা বর্গ কিলোমিটারে আসে, যদি সেটা বর্গ কিলোমিটারে আসে, মনে করবেন 34,579,00,000 বা 579,000, মানে 57,57,09,000। আমরা তো এভাবে পড়ি, কিন্তু আসলে এটাকে ওনারা এভাবে পড়ে যে 579,000, মানে হচ্ছে 57,09,000, মানে 44 দিয়ে শুরু, এরপরে হচ্ছে 579। আর যদি বর্গ মাইলে চিন্তা করি, বর্গ মাইল সাধারণত কম হয়, 17 লক্ষ বর্গ মাইল। তাহলে আগে শুধু এই দুটাকে একটু জানার চেষ্টা করি। যদি আয়তনটা বর্গ কিলোমিটারে আসে তাহলে 44 লক্ষ কোটি, 44 কোটি বর্গ কিলোমিটার। আর যদি বর্গ মাইলে আসে তাহলে 17 কোটি বর্গ মাইল। আচ্ছা, এরপরে দেখেন, এশিয়ার মধ্যে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টি। তবে সবচেয়ে বেশি স্বাধীন স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে আফ্রিকাতে, ইউরোপে হচ্ছে 48টি। এরপরে দেখেন উরাল পর্বতমালা। আমরা বলেছি যে এটা যদি হয় আহ, ইউরোপ এবং এইটা যদি হয় এশিয়া, তাহলে এশিয়া এবং ইউরোপের মাঝখানে জিওগ্রাফিক্যাল যে ডিভাইডার বা ডিমার্কেশন পয়েন্ট, সেটা হচ্ছে উরাল পর্বত। এই উরাল পর্বতটাই মূলত ইউরোপ থেকে এশিয়াকে আলাদা করেছে। আচ্ছা, আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আহ এখানে দেখেন, এখানে এশিয়ার একটা অংশ, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপের সাথে আফ্রিকার যে সম্পর্কটা, এটা হচ্ছে সুয়েজ খাল হয়ে। তাহলে লোহিত সাগর এবং সুয়েজ খাল, যেটা এশিয়া বিশেষ করে সৌদি আরব থেকে আফ্রিকা, মিশর বিভক্ত। ঠিক আছে, তাহলে আমরা ফার্দার যখন চিত্র দেখব, সেখানে আপনারাও তো একটু ইমাজিন করেন যে লোহিত সাগর কোথায়। এটা হচ্ছে ভূমধ্য সাগর এবং এটা হচ্ছে লোহিত সাগর। এই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মাঝখানে যে খালটা, সে খালটার নাম হচ্ছে সুয়েজ খাল। তাহলে এই সুয়েজ খাল কোন দেশের ভিতর দিয়ে চলে গেছে? আফ্রিকার ভেতর, মিশরের ভেতর দিয়ে চলে গেছে। অর্থাৎ মিশরের কিছু অংশ এশিয়াতে আছে এবং কিছু অংশ আফ্রিকাতে আছে। এই জন্য বলা হচ্ছে লোহিত সাগর এবং সুয়েজ খাল এশিয়া থেকে, বিশেষ করে লোহিত সাগরের কথা যদি চিন্তা করি, এটি সৌদি আরবিয়াকে এই যে মিশর থেকে আলাদা করেছে। কিন্তু এখানে সিনাই উপদ্বীপের পরে আবার এখানে আহ ইসরায়েল আছে। ঠিক আছে, ওকে। চেলিস্কিন অন্তরীপ, চেলিস্কিন অন্তরীপটা কোথায়? আমরা যদি রাশিয়ার কথা চিন্তা করি, রাশিয়া হচ্ছে এশিয়ার, মানে যদিও রাশিয়ার রাজধানী মস্কোর ইউরোপে পড়ছে, কিন্তু রাশিয়ার যে অংশটা এশিয়ার, সেটা সর্ব উত্তরের বিন্দু হচ্ছে চেলিস্কিন অন্তরীপ। ঠিক আছে, তাহলে এশিয়া সম্পর্কে জাস্ট এই 5টা তথ্য আমরা মূল ফ্যাক্ট হিসেবে জানবো। একটা হচ্ছে এশিয়ার মোট আয়তন কত, মোট কতটি দেশ এশিয়াতে রয়েছে, এশিয়ার সাথে ইউরোপের, এশিয়ার সাথে আফ্রিকার যে মানে মহাদেশ বিভক্তকারী পয়েন্ট কোনটি, আর একটা হচ্ছে এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোনটি, সেটা হচ্ছে চেলিউস্কিন অন্তরীপ। আচ্ছা, এখানে আপনারা দেখেন, এটা যদি আমরা এশিয়ার মানচিত্র হিসেবে দেখি, দেখেন এটা হচ্ছে উরাল পর্বত। এটা হচ্ছে উরাল পর্বত, যে উরাল পর্বতটা মূলত
এই যে ইউরোপ এবং এশিয়ার যে মাঝখানে যে জায়গাটা, যেমন এখানে যদি আপনি চিন্তা করেন, এখানে একটা ডিমার্কেশন আছে। এই ডিমার্কেশনটাই হচ্ছে উড়াল পর্বত। এই উড়াল পর্বত থেকেই আসলে উড়াল নদীটা আসছে। তাহলে যদি প্রশ্ন হয় এশিয়া থেকে ইউরোপকে আলাদা করেছে কোন পর্বতমালা বা কোন পর্বত, তাহলে সেটা হচ্ছে উড়াল পর্বত। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন চেলিউস্কিন অন্তরীপ, মানে হচ্ছে আপনি যদি এশিয়ার সর্ব উত্তরের বিন্দুর চিন্তা করেন, সেটা হচ্ছে চেলিউস্কিন অন্তরীপ। আচ্ছা, এরপরে দেখেন এই যে তুরস্কের সাথে আহ কি বলে, তুরস্কের সাথে এখানে এশিয়ার সাথে ইউরোপের একটা লাস্ট পয়েন্ট আছে, এটা হচ্ছে সেই বসফরাস প্রণালী। ঠিক আছে। আর এখানে বসফরাস প্রণালীর এই যে পশ্চিম দিকে হচ্ছে তুরস্কের ইউরোপের অংশ, আর এখানে পূর্ব দিকে হচ্ছে তুরস্কের এশিয়ার অংশ, আর এখানে হচ্ছে সুয়েজ খাল, লোহিত সাগর। তাহলে এই যে সুয়েজ খাল, লোহিত সাগর, ব্যাবা অন্তরীপ, উরাল পর্বত, এগুলো হচ্ছে এশিয়া, আফ্রিকা, এশিয়ার সাথে আফ্রিকা এবং ইউরোপের একটা বর্ডার লাইন। ঠিক আছে। আর এশিয়ার সর্বপশ্চিমের বিন্দুকে হচ্ছে বলে ব্যাবা অন্তরীপ। ব্যাবা অন্তরীপটা হচ্ছে এই তুরস্কের এখানে অবস্থিত ব্যাবা অন্তরীপ। তাহলে খুবই স্পেসিফিক্যালি আমরা কয়েকটা তথ্য এখানে জানার চেষ্টা করি। একটা হচ্ছে এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কি, এশিয়ার সর্ব উত্তরের বিন্দু হচ্ছে চেলিউস্কিন অন্তরীপ। কোন পর্বতমালা এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে, উরাল পর্বতমালা। ওকে। এবং আমরা যদি বলি যে কোন কোন দেশগুলো আসলে আন্তঃমহাদেশীয় রাষ্ট্রের মধ্যে, রাশিয়ার প্রশ্ন রাশিয়া আসবে, এর মধ্যে রাশিয়া আসবে, দেন হচ্ছে সুয়েজ খাল আসবে, লোহিত সাগর, এগুলো আসবে। ঠিক আছে। ওকে। এবার আমরা এশিয়াকে কয়েকটা ভাগ করে পড়ব। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দূরপ্রাচ্য। অর্থাৎ এশিয়াকে আমরা দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, অনেকটা ভাগে আলোচনা করব। আর পরীক্ষার জন্য যদি মহাদেশ ভিত্তিক বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আপনাদের দক্ষিণ এশিয়া থেকে আসে, দেন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, দেন হচ্ছে দূরপ্রাচ্য। এরপরে মধ্যপ্রাচ্য বা ইসরায়েল ফিলিস্তিন সমস্যা নিয়ে তো সবসময় প্রশ্ন আসে। এখানে দেখেন দূরপ্রাচ্য বলতে আমরা কোন পাঁচটা দেশকে বুঝি। এক, মঙ্গোলিয়া। দুই হচ্ছে চীন। এক, মঙ্গোলিয়া যেটার রাজধানী হচ্ছে উলানবাটর। দুই হচ্ছে চীন যার রাজধানী হচ্ছে বেইজিং। আচ্ছা, তিন হচ্ছে উত্তর কোরিয়া যার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া কোনটা, এই যে অংশটা, এটা হচ্ছে উত্তর কোরিয়া, আর এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এটার মাঝখানে যে রেখাটা হচ্ছে সেটা হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা অনুযায়ী মূলত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ভাগ হয়ে গেছে। এবং দুইটা কোরিয়ার মাঝখানে একটা গ্রাম আছে, এই গ্রামটার হচ্ছে পানমুনজাম। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে একাধিক দ্বীপের সমষ্টি, এটা হচ্ছে জাপান, এবং দক্ষিণ কোরিয়া রাজধানী হচ্ছে সিওল। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাইওয়ান এখানে আসলো না কেন, এবং এখানে ফিলিপাইন আসলো না কেন। অ্যাকচুয়ালি ফিলিপাইন হচ্ছে এখানে আমরা বেসিক্যালি ফিলিপাইনকে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার কান্ট্রি হিসেবে কনসিডার করি। আর তাইওয়ান তো একটা সার্বভৌম রাষ্ট্র না। ঠিক আছে। তাইওয়ান স্বাধীনতাকামী বা তাইওয়ান চীন মনে করে তাইওয়ান চীনের অংশ, সুতরাং এখানে আমরা তাইওয়ানকে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখাইনি। তাহলে দূরপ্রাচ্যের প্রশ্ন আসতে পারে, নিচের কোন রাষ্ট্রটি দূরপ্রাচ্যের রাষ্ট্র। তাহলে ইট ক্যান বি মঙ্গোলিয়া, ইট ক্যান বি চীন, দক্ষিণ কোরিয়া, জাপান এবং পিয়ং। আপনারা আপাতত এই দেশগুলো অবস্থান এবং এর রাজধানীগুলো সম্পর্কে একটু ধারণা রেখে যাবেন। এরপরে আসেন আপনারা, এখানে দেখেন আমরা দূরপ্রাচ্য যখন পড়ি তখন আমরা চীনের মহাপ্রাচীর সম্পর্কে আমাদের প্রশ্ন আসে। প্রশ্ন আসে চীনের মহাপ্রাচীরটা চীনের কোন দিকে। দেখেন এটা হচ্ছে মূলের চীন, মূল এটা চীনের মূল ভূখণ্ড। ঠিক আছে। আর এই ভূখণ্ডের এই জায়গাটা হচ্ছে বেইজিং। বেইজিং, যেটার আগে পূর্ব নাম ছিল পিকিং। ঠিক আছে। আর এই প্রদেশটার নাম হচ্ছে মাঞ্চুরিয়া। মাঞ্চুরিয়া। এখন একটু খেয়াল করেন, এই যে পিঙ্ক
ডট যেগুলা, এই পিঙ্ক ডট গুলাই হচ্ছে মূলত চীনের মহাপ্রাচীর। এটা মূলত মঙ্গোলিয়া এবং চীনের যে সীমানা রয়েছে, বিশেষ করে মঙ্গোলিয়া যে গোবি মরুভূমি রয়েছে, সেই গোবি মরুভূমির পাশে এটা। তাহলে যদি প্রশ্ন আসে যে চীনের মহাপ্রাচীর এটা চীনের কোন দিকে, চীনের মহাপ্রাচীর হচ্ছে চীনের মূল ভূখণ্ডের উত্তর দিকে। ঠিক আছে। এখন চীনের কি কি প্রদেশ আছে? চীনের প্রদেশ বলতে তাইওয়ান চীনের অন্তর্ভুক্ত, যদিও তাইওয়ান স্বাধীনতাকামী বা তাইওয়ান আলাদা সত্তা আছে, তবে চীন মনে করে তাইওয়ান চীনের অংশ। এছাড়া হচ্ছে হংকং, ম্যাকাও, তিব্বত এবং জিনজিয়াং। এই এই যে প্রদেশগুলো বা এই যে ভৌগোলিক স্থানগুলো পরীক্ষার জন্য প্রশ্ন আসে। যেমন উইগুর নামে একটা জাতি আছে যারা মুসলমান, স্বাধীনতাকামী। তাহলে প্রশ্ন আসে যে চীনের জিনজিয়াং প্রদেশে কোন মুসলিম উপজাতিরা বসবাস করে? উত্তর হচ্ছে উইগুর। অথবা উইগুররা কোথায় বসবাস করে? জিনজিয়াংয়ে বসবাস করে। আপনারা দালাই লামার কথা শুনছেন? দালাই লামা মূলত তিব্বতের যে ধর্মীয় গুরু, তাকে বলা হচ্ছে দালাই লামা। তাহলে তিব্বত কি কিন্তু স্বাধীনতাকামী, কিন্তু চীন মনে করে তিব্বত হচ্ছে চীনের অংশ। ম্যাকাও, ম্যাকাও নিয়ে প্রশ্ন আসে। এটি হচ্ছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা হচ্ছে একটা উপনিবেশ। ম্যাকাও ছিল পর্তুগালের একটা উপনিবেশ। হংকং, এক দেশ দুই নীতি। ঠিক আছে। তাইওয়ান চীনের অংশ। তাইওয়ানকে 1971 সালে জাতিসংঘের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয় এবং চীন মূল ভূখণ্ডকে জাতিসংঘের সদস্য হিসেবে কনসিডার করা হয়। এখানে আপনারা দুটো জিনিস দেখবেন খুব ক্লিয়ারলি, দুটো জিনিস দেখবেন। চীনের অভ্যন্তরীণ যে জায়গাগুলো, যেমন জিনজিয়াং, তিব্বত, ম্যাকাও, হংকং, তাইওয়ান, বেইজিং, এই সম্পর্কে আপনার ধারণা নিয়ে যাবেন, অ্যাজ ওয়েল এস হচ্ছে চীনের মহাপ্রাচীর। এরপরে প্রশ্ন আসতে পারে চীনের প্রতিবেশী রাষ্ট্র কয়টা, বা কয়টা রাষ্ট্রের সাথে চীনের সীমানা রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন কয়টা রাষ্ট্রের সাথে সীমানা রয়েছে, এখানে এখানে নাম্বার দিয়ে দেওয়া আছে। প্রথম হচ্ছে, চিন্তা করেন হচ্ছে রাশিয়া, অর্থাৎ চীনের উত্তর দিকে সর্ববৃহৎ যে দেশটা রয়েছে সেটা হচ্ছে রাশিয়া। চীনের এপাশে রয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সাথে চীনের কোনো সীমান্ত নেই। এরপরে আছে ভিয়েতনাম, এটা হচ্ছে ভিয়েতনাম। আচ্ছা, আমি এটা রেড মার্ক করে নেই। এটা হচ্ছে ভিয়েতনাম, এটা হচ্ছে লাওস, এটা হচ্ছে মিয়ানমার, দেন ভারতের সাথে, দেন ভুটানের সাথে, নেপালের সাথে, পাকিস্তানের সাথে, আফগানিস্তানের সাথে, তাজিকিস্তানের সাথে, কিরগিজস্তানের সাথে, কাজাকিস্তানের সাথে এবং মঙ্গোলিয়ার সাথে। তাহলে বাংলাদেশের সাথে সরাসরি চীনের কোনো সীমান্ত নেই। আছে ভারতের সাথে, ভুটানের সাথে, মিয়ানমারের সাথে, সরি, হ্যাঁ ভুটানের সাথে, তারপরে হচ্ছে মিয়ানমারের সাথে, নেপালের সাথে। তাহলে জাস্ট প্রত্যেকটা দেশ আপনার মুখস্থ করার প্রয়োজন নেই। আপনারা মুখস্থ করবেন যে কয়টা দেশের সাথে। তাহলে মোট 14টি দেশের সাথে, 14টি দেশের সাথে আহ চীনের একটা সীমানা রয়েছে। এর মধ্যে আপনারা জাস্ট যদি আপনাদের সামনে যদি মানচিত্র থাকে বা ম্যাপ থাকে, তাহলে আপনারা একটু দেখে নেবেন যে উত্তরে কে, পূর্বে কারা কারা, তারপরে হচ্ছে দক্ষিণে কারা কারা এবং পশ্চিমে কারা কারা। জাস্ট একটু ইমাজিন করলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে চীনের অভ্যন্তরীণ কোন কোন জায়গাগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যেমন হচ্ছে জিনজিয়াং, তিব্বত, ম্যাকাও, হংকং, তাইওয়ান। দেন হচ্ছে কোন কোন দেশের সাথে চীনের আন্তঃসীমান্ত বা রয়েছে, বা প্রতিবেশী রাষ্ট্র কতগুলো। এরপরে দেখেন চীনের ইতিহাস। চীনের ইতিহাস, আচ্ছা, চীনের ইতিহাসে যে ছাত্র আন্দোলন হয়, এটা মূলত 4 মে 1919 সালে এখানে একটা ছাত্র আন্দোলন হয়। প্রশ্ন আসতে পারে চীনের জাতীয় দিবস কবে? চীনের জাতীয় দিবস হচ্ছে 1 অক্টোবর। কেন এই 1 অক্টোবরকে চীন জাতীয় দিবস হিসেবে বিবেচনা করে? কারণ 1949 সালে চীনের যে বিপ্লব হয়, এই বিপ্লবের মধ্যে দিয়ে চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় বা গণচীনের প্রতিষ্ঠিত হয়। এর আগে চীন আসলে মানে সোজা কথায় বলতে গেলে এর আগে চীনে কমিউনিজম ছিল না। এর আগে ছিল ডেমোক্রেটিক ওয়েতে চীন আহ, নির্বাচন করতে, এবং গণতন্ত্র ছিল, বা আমরা যেটাকে বলি সব মানে কিছুটা ক্যাপিটালিস্টিক ইকোনমি ছিল। কিন্তু 1 অক্টোবর 1949 সালের পরেই চীনের যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এটা হয়ে যায়, এই জন্য এটাকে চীন জাতীয় উৎসব হিসেবে ঘোষণা করে। 1949 সালের পরে চীন মাও সে তুং এর
নির্দেশে বা মাও সেতুংয়ের সময় আরেকটা বিপ্লব হয়, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। এটা হয় 1966 সালে। সোজাসুজি প্রশ্ন আসতে পারে, চীনের সাংস্কৃতিক বিপ্লব হয় কত সালে? উত্তর হবে 1966 সালে। এই যে সাংস্কৃতিক বিপ্লব, এই বিপ্লবটা মূলত কি ধরনের পরিবর্তন? এটা মূলত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কিছু আমূল পরিবর্তনের জন্য যে ধরনের কিছু সংস্কারমূলক কাজ, এটাকে আমরা বলি হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। এই সাংস্কৃতিক বিপ্লবের ধারণা দেন হচ্ছে মাও সেতুং। এটা ইম্পর্টেন্ট না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে কমিউনিজম, চীনের কমিউনিজম প্রতিষ্ঠিত হয় কবে, চীনের সাংস্কৃতিক বিপ্লব হয় কবে, এবং বেইজিং তিয়েনআনমেন স্কয়ার হত্যাকাণ্ড হয় কত সালে? 1979 সালে। এটা বিশাল একটা গুরুত্ব বহন করে, ঠিক আছে। অর্থাৎ চীনের যে বেইজিং আছে, রাজধানী আছে, সেখানে গণতন্ত্রের জন্য বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য ছাত্ররা আন্দোলন করে, এবং সেখানে এক আন্দোলন দমনের জন্য হত্যাকাণ্ড সংগঠিত হয়, যেটাকে আমরা বলি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার দাবির জন্য সংগঠিত হয়। ক্লিয়ার? অলরেডি আমরা এর আগের স্লাইডে দেখেছি যে চীনের সাথে 14টি দেশের সীমান্ত আছে, এবং চীন হচ্ছে এমন একটা দেশ যার সাথে সর্বাধিক প্রতিবেশী বেষ্টিত রাষ্ট্র। চীনের প্রদেশ আছে 22টি। চীনের 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, ভেরি ইম্পর্টেন্ট। যেমন তিব্বত একটা, তাইওয়ান একটা, হংকং একটা, ম্যাকাও একটা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, হংকং ও ম্যাকাও হচ্ছে দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। তাহলে হংকং এবং ম্যাকাওর স্ট্যাটাস কেমন? স্ট্যাটাস হচ্ছে বিশেষ প্রশাসনিক অঞ্চল। আর তিব্বতের স্ট্যাটাস হচ্ছে এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 4টি কেন্দ্রশাসিত পৌরসভা রয়েছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। যেগুলো স্টার দিয়ে দিচ্ছি সেগুলো একটু দেখবেন। এরপরে আছেন তিব্বত সম্পর্কে প্রশ্ন আসে। তিব্বতের অবস্থান হচ্ছে বা স্ট্যাটাস হচ্ছে এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। অর্থাৎ চীনের মোট 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, এর মধ্যে তিব্বত একটি। তিব্বতের রাজধানী হচ্ছে লাসা। লাসার আরেকটা পরিচয় হচ্ছে নিষিদ্ধ নগরী। নিষিদ্ধ নগরী। এই যে স্বায়ত্তশাসন, এটা প্রতিষ্ঠিত হয় 1950 সালে। আর ভারতে সর্বপ্রথম 1959 সালে যে দালাই লামা বা তিব্বতের যে ধর্মীয় গুরু, চতুর্দশ মানে 14তম ধর্মীয় গুরু, ধর্মীয় গুরুকে তিব্বতে বলে দালাই লামা। দালাই লামা কোনো ব্যক্তির নাম না, একটা পদের নাম বা একটা অবস্থানের নাম। আচ্ছা, রুবাইয়াত তাসনিম, আপনাদের এই পর্যন্ত কোন স্লাইড কি আমি পাওয়ার পয়েন্ট আকারে দিয়ে দিছি? সবগুলোই তো আপনারা এ4 আকারে পাইছেন, ঠিক আছে। আচ্ছা, জানাবেন কোন লেকচারটা আপনাদেরকে স্লাইড স্লাইড আকারে দেওয়া হয়েছে, একটু জানাবেন। আই থিঙ্ক এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসেরই আপনারা এ4 সাইজের পিডিএফ পাইছেন, মানে ক্লাস লেকচার লেকচার হিসেবে পাইছেন, ঠিক আছে। একটু জানাবেন কোনটা এখনো আপনাদের স্লাইড আকারে আছে। আচ্ছা, এই যে দালাই লামা, আহ, যাকে তিব্বতের ধর্মীয় গুরু বলা হয়, ইনি 1989 সালে যখন তিয়েনআনমেন স্কয়ারের হত্যাকাণ্ড হয়, ঠিক একই সময়ে উনি নোবেল পুরস্কার পান, ঠিক আছে। তাহলে তিয়েনআনমেন স্কয়ারের ঘটনাটা আর দালাই লামার ঘটনা, নোবেল পুরস্কার পাওয়াটা একই বছরে হয়। আচ্ছা, একটু
আচ্ছা, তাহলে একটু আগে বলেছি যে দালাই লামা এটা কোনো ব্যক্তির নাম না, এটা হচ্ছে ধর্মীয় যে নেতা, অর্থাৎ তিব্বতের যারা নিজস্ব ধর্ম আছে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মের প্রধানকে হচ্ছে দালাই লামা বলে। বর্তমান যিনি দালাই লামা হিসেবে পরিচিত ওনার নাম হচ্ছে তেনজিন গ্যাতসো। তেনজিন গ্যাতসো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ম্যাকাও। ম্যাকাও মূলত এই চীনের পাশের ভূখণ্ড হলেও দীর্ঘ প্রায় 442 বছর ধরে এটি কি ছিল, এটি পর্তুগালের আন্ডারে ছিল। তাহলে প্রশ্ন আসতে পারে, ম্যাকাও কত বছর পর্তুগালের অধীনে ছিল? এটা বর্তমানে পর্তুগাল এটা ছেড়ে চলে গেছে, বর্তমান এটি আহ চীনের আন্ডারে বা চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। আচ্ছা, তাহলে এটি ফেরত দেয় কবে? 1999 সালে এটি চীন ফেরত দেয়, মানে চীনের কাছে ফেরত দেওয়া হয়। আচ্ছা, চীনের সাথে এই যে ম্যাকাওর সাথে একটা সম্পর্ক রয়েছে, দ্বৈত অর্থনীতি বা এক দেশ দুই নীতি, ওয়ান কান্ট্রি বা টু সিস্টেম। এটার যেমন ম্যাকাওর সাথে আছে, তেমনি হংকং এর সাথেও আছে। অর্থাৎ দ্বৈত অর্থনীতির দেশ, এক দেশ দুই পদ্ধতি বা ওয়ান কান্ট্রি টু সিস্টেম পদ্ধতি, এটা ম্যাকাও এবং চীনের। অর্থাৎ চীনের মূল অর্থনীতিটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, কিন্তু ম্যাকাও এবং হংকং এর অর্থনীতি, সে অর্থনীতিটা হচ্ছে সম্পূর্ণভাবে আহ হচ্ছে যেটাকে আমরা বলি ধনতান্ত্রিক অর্থনীতি। আর যদিও চীনের মূল অর্থনীতি এখন আর ধনতান্ত্রিক পিওরলি সমাজতান্ত্রিক নাই, এটা কিছুটা মিশ্র অর্থনীতি হয়ে গেছে, কিন্তু ম্যাকাও এবং হংকং এর অর্থনীতি পিওরলি ধনতান্ত্রিক অর্থনীতি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি হংকং। হংকং মূলত এই নানকিং চুক্তির কারণে হংকং একটি ব্রিটিশ কলোনিতে রূপান্তরিত হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, কোন চুক্তির ফলে হংকং একটি ব্রিটিশ কলোনিতে পরিণত হয়? চুক্তিটা হচ্ছে নানকিং চুক্তি। বা এই নানকিং চুক্তিটা হয় প্রথম আফিম যুদ্ধের মানে প্রেক্ষিতে। প্রথম প্রথম আফিম যুদ্ধটা হয় কত সালে? এই যে 1839 থেকে 1842 সাল পর্যন্ত, এই সময় প্রথম আফিম যুদ্ধ হয়। এই প্রথম আফিম যুদ্ধে চীন পরাজিত হয়। এরপরে দেখেন, 1898 সালে 99 বছরের জন্য লিজ পায় ব্রিটিশ সরকার। তাহলে দীর্ঘদিন ধরে যখন ব্রিটিশ কলোনি হংকংয়ে থাকে, তখন খুব অফিসিয়ালি ব্রিটিশ সরকার চীনের কাছ থেকে এই যে হংকং যে টেরিটরিটা আছে সেটা লিজ নেয়। এই লিজটা হংকং ব্রিটিশ চীনের কাছে ফেরত দেয় 1997 সালে, মানে অনেক দিন পর, প্রায় 156 বছর। তাহলে এর আগে আমরা জানি যে ম্যাকাওর যে বিষয়টা সেটা ছিল 442 বছর, আর ম্যাকাও ব্রিটিশদের আন্ডারে ছিল 156 বছর। এই দুটো তথ্য আপনারা একটু ভালো করে দেখে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন হংকং এর একটা বিশেষত্ব আছে। হংকং এর বিশেষত্ব হচ্ছে এটা বিশ্বের একমাত্র সমুদ্র বন্দর যেটা পোর্ট বা মুক্ত বন্দর হিসেবে, ফ্রি পোর্ট বা মুক্ত বন্দর হিসেবে পরিচিত। ফ্রি পোর্ট বা মুক্ত বন্দর হিসেবে বিবেচনা করার কারণ হচ্ছে এই বন্দরে কোনো জাহাজ ভিড়া বা জাহাজের মাল খালাস বা জাহাজের এই বন্দর ব্যবহারের জন্য কোনো জাহাজকে কোনো ধরনের শুল্ক বা কর দিতে হয় না বা অতিরিক্ত ফি দিতে হয় না। এই ফি না দেওয়ার কারণেই হংকং বিশ্বে ফ্রি পোর্ট বা মুক্ত বন্দর হিসেবে পরিচিত। ওকে। ম্যাকওয়ের মতো হংকং এর অর্থনীতিও হচ্ছে দ্বৈত অর্থনীতি, এক দেশ দুই পদ্ধতি বা ওয়ান কান্ট্রি টু সিস্টেম, এই সিস্টেমে হংকং রান করে। এরপর হচ্ছে তাইওয়ান। তাইওয়ানের সাথে চীনের যে জিওগ্রাফিক্যাল ডিফারেন্স, ধরেন এটা হচ্ছে চীন, এটা হচ্ছে তাইওয়ান, এই মাঝখানে যে প্রণালী, এই প্রণালীটার নাম হচ্ছে ফর্মোজা প্রণালী। ফর্মোজা প্রণালী, এটার নাম ফর্মোজা প্রণালী কেননা তিব্বতের পুরনো নাম ছিল ফর্মোজা। তিব্বতকে আগে মানুষ ফর্মোজা বলে ডাকতো। আর তিব্বত এবং চীনের মাঝখানে যে সমুদ্র,
সে বা যে যে সমুদ্র অঞ্চল, এই সমুদ্র অঞ্চল হচ্ছে ফরমোজা প্রণালী। আচ্ছা, আহ, এই যে তাইওয়ান তাইওয়ান 1971 সালে জাতিসংঘের সদস্যপদ হারায়, একটু আগে আমরা বলেছি। ঠিক আছে, এবং 1949 সালে চীনের যে বিপ্লব হয়, যে কমিউনিস্ট রেভলিউশন হয়, বা কমিউনিজম প্রতিষ্ঠিত হয়, এই কমিউনিজম প্রতিষ্ঠা হওয়ার কারণে চিয়াং কাইশেক নামে যে চীনের শাসক ছিল, উনি তাইওয়ানে পালিয়ে যান এবং সেখানে রিপাবলিক অফ চায়না নামে প্রতিষ্ঠা করেন। এখন পরীক্ষা প্রশ্ন আসতে পারে, রিপাবলিক অফ চায়না কার নাম? রিপাবলিক অফ চায়না হচ্ছে তাইওয়ানের নাম। ঠিক আছে। আর চীনের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ চায়না, ডিপিআরসি। ঠিক আছে। আচ্ছা, এরপর এখন জিনজিয়াং প্রদেশ। এই জিনজিয়াং প্রদেশে দুটো গুরুত্বপূর্ণ সম্প্রদায় বসবাস করে, একটা হচ্ছে উইঘুর আর একটা হচ্ছে হানা। এই উইঘুর সম্প্রদায় জাতিতে হচ্ছে মুসলিম, এবং তাদের প্রতি চীনের বিদ্বেষের মূল কারণ হচ্ছে তারা এই যে জিনজিয়াংকে পূর্ব তুর্কিস্তান বলে ডাকে, মানে হচ্ছে ওরা একটা আলাদা রাষ্ট্র চায়, যে রাষ্ট্রটার নাম হবে পূর্ব তুর্কিস্তান। প্রশ্ন আসতে পারে, চীনের উইঘুর সম্প্রদায় জিনজিয়াংকে কি নামে ডাকে? পূর্ব তুর্কিস্তান, বা একটু যদি ঘুরে আসে যে তারা কোন নামে একটা পৃথক রাষ্ট্র গঠন করতে চায়, সেটা হচ্ছে পূর্ব তুর্কিস্তান নামে একটা পৃথক রাষ্ট্র গঠন করতে চায়। কারা চায়? উইঘুররা। উইঘুররা কোথায় বসবাস করে? চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে। আচ্ছা, এরপর দেখেন চীনের যে আন্তর্জাতিক যে নীতি বা আন্তর্জাতিক যে চীনের পদক্ষেপ, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে বিআরআই, যেটাকে আমরা বলি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অথবা OBOR, ওয়ান বেল্ট ওয়ান রোড, অর্থাৎ দুটোই একই নাম। বা যেটাকে আমরা বিআরআই বলি, সেটাকে আমরা মূলত OBOR বা ওয়ান বেল্ট ওয়ান রোড হিসেবে আমরা এটাকে বিবেচনা করি। এটা যদি বাংলায় বলি তাহলে হচ্ছে নতুন সিল্ক রোড বা এক অঞ্চল এক পথ, অনেক নামে আসতে পারে, সুতরাং এটা একাধিক নাম রয়েছে। প্রথম যে নামে ডাকি সেটা হচ্ছে বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। সেকেন্ড ওয়ান OBOR, ওয়ান বেল্ট ওয়ান রোড। থার্ড ওয়ান হচ্ছে নতুন সিল্ক রোড। এবং ফোর্থ ওয়ান হচ্ছে এক অঞ্চল এক পথ, মানে একই জিনিসকে বোঝায়। আচ্ছা, আমরা যদি পাশের চিত্রটা দেখি, আহ, এখানে দেখেন এই যে চীনের বেইজিং থেকে, বা এই যে দালিয়ান থেকে একটা রাস্তা, আমরা সর্বোচ্চ এই যে জার্মানি পর্যন্ত আমরা একটা বাই রোড কানেক্টিভিটি আছে। আরেকটা হচ্ছে সমুদ্রপথে কানেক্টিভিটি। তাহলে সমুদ্র এবং স্থলভাগ, এই দুই অংশ নিয়েই চীনের যে মহাপরিকল্পনা সেটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। সমুদ্র অঞ্চলে সেটা হচ্ছে একটা বেল্ট ক্রিয়েট করা, অ্যান্ড বাই ওয়ে অন ল্যান্ড সেটাকে একটা রোড কানেক্টিভিটির মাধ্যমে চীনের সাথে ইউরোপ এবং পশ্চিম এশিয়ার কান্ট্রিজগুলোর সাথে যে এক ধরনের আন্তঃবাণিজ্যিক সম্পর্ক, সেগুলোকে ক্রিয়েট করা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিআরআই বলি বা OBRI বলি, এটা আসলে আহ, কখন থেকে চালু হয়? এটা মূলত 2000 সালের আহ, আগে। আমরা যদি যদি দেখি, সরি, 2000 বছর আগে চীনের যে সাথে ইরানের যে প্রাচীন যে বাণিজ্য রুট ছিল, সেটাকে আসলে নতুন করে 2013 সালে শি জিনপিং উনি এই প্রস্তাবটা বা এই পরিকল্পনা গ্রহণ করেন। তাহলে এটা শুরু হয় 2013 সালে। কেননা 2000 বছর আগের যে পুরনো রাস্তা বা পুরনো যে বাণিজ্যিক রুট, সেটাকে নতুন করে নতুন অবয়বে সাজানো। এটার উদ্দেশ্য হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ইউরোপ এই সংযোগকারী অবকাঠামো তৈরি, মানে এই তিনটা মহাদেশকে সংযোগ করা। তাহলে প্রশ্ন আসতে পারে, চীনের যে উদ্যোগ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সংযোগ করতে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে OBOR অথবা BRI। এতটুকুই জানলেই হবে। ক্লিয়ার? এরপরে আছে পিং পং ডিপ্লোমেসি। আচ্ছা, পিং পং ডিপ্লোমেসি বলতে আমরা বোঝায়, দেখেন 1946 সালে
1945 সালের যখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, এরপর আমরা 1946 সালে এবং 45 সালের শেষের দিকে দেখি যে জাতিসংঘের সূচনা হয়। এই সূচনার পর জাতিসংঘের সদস্য হয় তাইওয়ান, চীন। এই চীনটা তখন ছিল মানে গণতান্ত্রিক চীন, যেটা চিয়াং কাইশেক, যার প্রধান ছিল চিয়াং কাইশেক। এই চীনে যখন বিপ্লব হয় 1949 সালে, তখন কমিউনিজম প্রতিষ্ঠিত হয়। এই কমিউনিজম প্রতিষ্ঠা হওয়ার কারণে এই চীনের যে চিয়াং কাইশেক, উনি তাইওয়ানে পালিয়ে যান। এই কারণে জাতিসংঘের সদস্য থাকে তাইওয়ান, চীন থাকে না। ঠিক আছে, তাহলে এত বৃহৎ চীন, সেটা কিন্তু জাতিসংঘের সদস্য না। ওই যে মূল ভূখণ্ডের বাইরে যে তাইওয়ান, সেটাই ছিল জাতিসংঘের সদস্য। কিন্তু 1971 সালে এই চীন তার জাতিসংঘের সদস্যপদ ফিরে পায় বা পায়। কিভাবে পায়? এটা একটা ডিপ্লোমেসির মাধ্যমে পায়। আমেরিকার, ইউএস এর একটা টেনিস টেবিল টেনিস দল চীনে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য যায়। আর টেবিল টেনিস প্রতিযোগিতা ব্যবহৃত যে বলটা, এই বলটার নামই হচ্ছে পিং পং। এই বলটার নাম হচ্ছে পিং পং। তাহলে এই খেলা যেহেতু খেলতে যায়, সুতরাং এই পলিসিটার নাম হচ্ছে পিং পং পলিসি। তাহলে এই পিং পং পলিসির বিশেষত্ব হচ্ছে চীনের সাথে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, যেটার কারণে জাতিসংঘের চীন স্থায়ী সদস্যপদ লাভ করে, এবং এর ফলে তাইওয়ান জাতিসংঘ থেকে বহিষ্কার হয় বা তাইওয়ান জাতিসংঘের সদস্যপদ হারায়। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে তাইওয়ানের সদস্যপদ হারানো, দেন হচ্ছে চীনের সদস্যপদ প্রাপ্তি। এটা কি কারণে? পিং পং ডিপ্লোমেসির কারণে। আর পিং পং ডিপ্লোমেসি হচ্ছে এমন একটা ডিপ্লোমেসি যার কারণে ইউএসএ এবং চায়নার মধ্যে যে ডিপ্লোম্যাটিক রিলেশন রিস্টাবলিশড হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। এই চীনের মহাপ্রাচীরের সবচেয়ে বড় বিশেষত্ব যেটা হচ্ছে, এটা মানুষ তৈরি কর্তৃক নির্মিত। এবং যদি আমি তৎকালীন প্রয়োজন দেখি, সেটা হচ্ছে এই মঙ্গোলিয়া থেকে যে দস্যুতা হতো, হুন জাতিরা আসতো, তাদেরকে বাধা দেওয়ার জন্যই মূলত চীনের মূল ভূখণ্ডের মানুষেরা এই যে আহ মহাপ্রাচীর, সেটা নির্মাণ করে দুর্ধর্ষ মঙ্গলদের মোকাবেলা করার জন্য। আর আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, এটা দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট। এটা চীনের কোথায় ইম্পর্টেন্ট, মানে চীনের কোন দিকে অবস্থিত। যেমন আমরা যদি এটা দেখি, এটা চীনের কোন দিকে অবস্থিত, দেন হচ্ছে দৈর্ঘ্য কত। এই দুটো পয়েন্ট আমরা সবচেয়ে বেশি মনে রাখার চেষ্টা করব। আপনারা 21,196টা দেখে যাবেন, তবে বেশি দেখে যাবেন হচ্ছে 8,850 কিলোমিটার। তাহলে চীনের মহাপ্রাচীর সম্পর্কে আমরা দেখব যে এটি চীনের কোন দিকে অবস্থিত এবং এটির দৈর্ঘ্য কত। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে সাংহাই সম্পর্কে বলা আছে। সাংহাই ফাইভ হচ্ছে চীন, কাজাখস্তান। এটাতে একটু খেয়াল করেন, চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং তাজিকিস্তান। এদের এদের এরা এরা পরস্পরের সাথে পরস্পরের সীমান্ত রয়েছে। এই সীমান্ত সমস্যা নিরসনের জন্য 1996 সালে তারা একটা 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 সংস্থা বা সংগঠন গড়ে তোলে। এটার নাম হচ্ছে সাংহাই 5। ঠিক আছে, তাহলে প্রশ্ন হতে পারে সাংহাই 5-এর উদ্দেশ্য কি? তাহলে সাংহাই 5-এর উদ্দেশ্য হচ্ছে সীমান্ত বিরোধ নিরসন। তাহলে কোন কোন দেশ সাংহাই 5-এর সদস্য আর সদস্য না? যারা সদস্য তারা হচ্ছে চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং তাজিকিস্তান। আচ্ছা, চীনের যে যে কয়জন ব্যক্তি আছে, এর মধ্যে একজন তো হচ্ছে কনফুসিয়াস। কনফুসিয়াস হচ্ছে চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক। এরপর হচ্ছে মাও সেতুং। উনিশশো 1949 সালে চীনে যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়, সেই বিপ্লবের মাধ্যমে যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়, তার প্রথম প্রেসিডেন্ট ছিলেন মাও সেতুং। এই জন্য তাকে বলা হচ্ছে গণচীনের প্রতিষ্ঠাতা। 1966 সালে 66 সালের আগে
উনি অর্থনৈতিক সংস্কারের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেন সেটা হচ্ছে গ্রেট লিপ ফরওয়ার্ড। অর্থাৎ যেমন আমরা যদি আমেরিকার ক্ষেত্রে দেখি, আমেরিকার একটা অর্থনৈতিক সংস্কার হচ্ছে বেল আউট। এটা 1929 সালের মহামন্দার প্রেক্ষিতে গ্রহণ করা হয়। আর চীনের যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মসূচি অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য, সেটা হচ্ছে গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচি। প্রশ্ন এভাবে আসতে পারে, গ্রেট লিপ ফরওয়ার্ড এটি কোন দেশের একটা অর্থনৈতিক কর্মসূচি? তো এটা চীনের। আর যদি বলে বেইল আউট এটি কোন দেশের প্রধান অর্থনৈতিক কর্মসূচি, এটা হচ্ছে ইউএসএ বা আমেরিকার প্রধান অর্থনৈতিক কর্মসূচি। আচ্ছা, চীনের সানিয়াত সেন। সানিয়াত সেনকে বলা হচ্ছে আধুনিক চীনের জনক বা চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট, এবং উনি হচ্ছে মাঞ্চু বংশের অপশাসন। এটা লাগবে না। উনি আধুনিক চীনের জনক এবং চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা 2013 সালের বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যখন পড়েছি তখন দেখেছি এটা শি জিনপিং এর আসলে মস্তিষ্কজাত একটা ধারণা। উনি বর্তমান প্রেসিডেন্ট এবং তার মেয়াদ হচ্ছে আমৃত্যু। অর্থাৎ এটা সংবিধান সংশোধন করে অথবা তারা তাদের মতো করে একটা সংশোধন করে, আগে ছিল যে একজন ব্যক্তি সর্বোচ্চ 2বার প্রেসিডেন্ট থাকার নীতি ছিল, কিন্তু সেটা সংশোধন করে এখন আমৃত্যু প্রেসিডেন্ট রাখার হিসেবে ব্যবস্থা আছে। গ্রেট হল, প্রশ্ন আসতে পারে হোয়াইট হল কোথায়, গ্রেট হল কোথায়, ঠিক আছে, বা হোয়াইট হাউস কোথায়? তাহলে হোয়াইট হল হচ্ছে যুক্তরাজ্যে, গ্রেট হল হচ্ছে চীনে, আর হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রে। এই হোয়াইট হলটা হলো এই যে 1989 সালে যে তিয়েনানমেন স্কোয়ারের যে বিপ্লব হয়, সে বিপ্লবের স্থানেরই পশ্চিম কোণের একটা আহ, ভবনের নাম হচ্ছে হোয়াইট হল। এই ভবনটা মূলত একটা পার্লামেন্ট ভবন। যেমন আমাদের জাতীয় সংসদ একটা পার্লামেন্ট ভবন রয়েছে, ওদের পার্লামেন্ট ভবনের নাম হচ্ছে গ্রেট হল। যেমন আমরা যদি দেখি হোয়াইট হল এটা হচ্ছে লন্ডনে, এবং ইন্ডিপেন্ডেন্স হল এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। তো প্রশ্ন আসতে পারে ইন্ডিপেন্ডেন্ট হল কোথায়, প্রশ্ন আসতে পারে হোয়াইট হল কোথায়, প্রশ্ন আসতে পারে চীনের পার্লামেন্ট ভবনের নাম কি, এটি কোন জায়গায় অবস্থিত? তাহলে তিয়েনানমেন স্কোয়ারের পশ্চিম কোণে এটি অবস্থিত। পরীক্ষায় চীন সম্পর্কে অনেক প্রশ্ন আসে, আমরা চীন সম্পর্কে। এরপরে আসেন জাপান। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে, বাংলাদেশের যতগুলো দেশ বাংলাদেশকে সাহায্য করে এর মধ্যে বৃহৎ সাহায্যদানকারী দেশ হচ্ছে জাপান। আর এশিয়ার একমাত্র দেশ জাপান, যেটি হচ্ছে G7 বা শিল্পোন্নত দেশের যে সংস্থা G7, সেই G7-এর সদস্য হচ্ছে একমাত্র এশীয়ভুক্ত রাষ্ট্র হচ্ছে জাপান। ক্লিয়ার? জাপানকে আমরা যদি একটু জিওগ্রাফিক্যালি চিন্তা করি, জাপান মূলত এই যে 4টা দ্বীপ, হোক্কাইডো, হনসু, শিকোকু, কিয়োসু, এই 4টা দ্বীপের সমষ্টি। তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে হনসু। এই হনসু দ্বীপেই টোকিও এবং ইয়োকোহামা এই দুটো জায়গায় অবস্থিত। দেখেন, এই হনসু দ্বীপে টোকিও, ইয়োকোহামা, ওসাকা এবং হিরোশিমা, এই 4টা গুরুত্বপূর্ণ জায়গা এখানে অবস্থিত। এবং আমরা আমরা কিউসুর কথা যদি দেখি, কিউসুতে নাগাসাকি অবস্থিত। তাহলে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে 1945 সালে। এই 4টা দ্বীপের বাইরেও জাপানের আরো দুটো গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে, একটা হচ্ছে ওগাসাওয়ারা, আর একটা হচ্ছে ওকিনাওয়া। ওকিনাওয়া হচ্ছে একটি মার্কিন, এখানে একটা মার্কিন ঘাঁটি আছে, নৌ ঘাঁটি আছে, এবং এখানে কর্নারস্টোন অফ পিস, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত যে জায়গা কর্নারস্টোন অফ পিস, সেটি কোথায় অবস্থিত? ওকিনাওয়াতে অবস্থিত। তাহলে জাপান সম্পর্কে আমরা এই কয়েকটা তথ্য মোটামুটি আরেকটু বারবার রিভাইজ করে পড়ে যাবো। হচ্ছে জাপান বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সাহায্যকারী দানকারী দেশ, এটি G7 ভুক্ত দেশ, একমাত্র এশীয় দেশ। জাপানের 4টি বড়, মূলত জাপান অনেকগুলো দ্বীপের জাপানের সমষ্টি, তবে 4টা বড় দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হোক্কাইডো এটা হচ্ছে হোক্কাইডো, দেন হনসু, শিকোকু এবং ইয়োসু। এছাড়া হচ্ছে ওকিনাওয়া এবং ওগাসাওয়ারা। এরপরে আমরা দেখি হনসু। এই হনসু দ্বীপটা হচ্ছে জাপানের যতগুলো দ্বীপ আছে সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে হনসু। এই হনসু দ্বীপে হচ্ছে টোকিও, যেটা জাপানের রাজধানী, হিরোশিমা এবং ফুকুশিমা। ফুকুশিমা কেন বিখ্যাত? ফুকুশিমা এখানে একটা সুপ্ত আগ্নেয়গিরি আছে।
এবং একই সাথে এখানে মানে যে একটা পরমাণু চুল্লি দুর্ঘটনা ঘটনা ঘটে, ঠিক আছে, 2000 কত সালে, 2007-08-এর দিকে, ঠিক আছে। আচ্ছা, কিয়োসো অলরেডি বলেছি, নাকাসাকি যে স্থানটা রয়েছে এটা কিয়োসোতে অবস্থিত। আচ্ছা, ওকে, জাপানের বর্তমান যে সম্রাট সেটার নাম হচ্ছে নারুহিতো, এবং ওনার যে উপাধি ওটা হচ্ছে মিকাডো। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়াট, এবং জাপান এবং রাশিয়ার সাথে বিরোধপূর্ণ যে দ্বীপপুঞ্জ রয়েছে সেটার নাম হচ্ছে কুরিল। এটা হচ্ছে জাপানের পার্লামেন্ট ভবন, যেটাকে আমরা ডায়েট হিসেবে চিনি, ঠিক আছে। তাহলে জাপান সম্পর্কিত যে তথ্যগুলো আমরা একটু দেখে যাব। এরপরে দেখেন, আমরা কিন্তু এখনো দূরপ্রাচ্যে আছি, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমানা। এটাকে আমরা বলি এই যে 38 ডিগ্রি, এই 38 ডিগ্রি অক্ষরেখার এখানে একটা গ্রাম রয়েছে, গ্রামটা হচ্ছে পানমুনজাম গ্রাম। আর এই যে কালো যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন। আর এটার আশেপাশে যে লাইনটা রয়েছে হচ্ছে ডিমিলিটারিজড জোন, মানে এখানে কোনো ধরনের সামরিক অ্যাক্টিভিটিস নেই। উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং। উত্তর কোরিয়ার সাথে চীনের সীমানা বা সীমান্ত সংযোগ থাকলেও দক্ষিণ কোরিয়ার সাথে চীনের কি নেই, কোনো সীমান্ত সংযোগ নেই। আচ্ছা, এই কোরীয় দ্বীপ অর্থাৎ কোরীয় উপদ্বীপ, তাহলে এটা হচ্ছে মূল ভূখণ্ড যেটা চীনের সাথে সম্পর্কিত। এটা যেহেতু দ্বীপ না, কারণ দ্বীপে তো মূল ভূখণ্ডের সাথে কোনো কানেক্টিভিটি থাকে না, তাহলে এটাকে আমরা বলতে পারি যেমন আরব উপদ্বীপ, কোরীয় উপদ্বীপ, মানে দ্বীপের মতোই কিন্তু দ্বীপ না। আচ্ছা, এই কোরীয় উপদ্বীপের হিস্ট্রি হচ্ছে এটি 1910 সালে এটি জাপান কর্তৃক দখল হয়, অর্থাৎ 1910 সালের আগে এটা জাপানের আন্ডারে ছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের কারণে এটি 38 ডিগ্রি রেখা বরাবর দুভাগে বিভক্ত হয়ে যায়। উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে চলে যায়, এবং দক্ষিণ কোরিয়া যেহেতু পুঁজিবাদী দেশ, পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাস করে, তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়। আচ্ছা, এই এটা একটু জানবেন যে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে কিম ইল সাং, আর এখন হচ্ছে কিম জন উন। আচ্ছা, তারপর হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে, 2006 সালে। জাস্ট এই দুটো তথ্য এখন জেনে যাবে। আচ্ছা, দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার পানমুনজাম গান রয়েছে, যেটা অসামরিক এলাকা হিসেবে পরিচিত। আরেকটা শিল্পাঞ্চল আছে, গ্রামের নাম হচ্ছে পানমুনজাম, আর শিল্পায়ন হচ্ছে কায়সং। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত তাদের পারস্পরিক যে নীতি সংক্রান্ত অবস্থান সেটা হচ্ছে সানশাইন পলিসি। মানে হচ্ছে এই যে কিম দায়ে জং, উনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। উনি এই যে উত্তর কোরিয়ার সাথে তাদের যে বন্ধুসুলভ উন্নয়ন, সে বন্ধুসুলভ সম্পর্ক উন্নয়নের জন্যই সম্পর্ক এটা। আচ্ছা, তাহলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে সম্পর্ক সংক্রান্ত যে পলিসি, এটা হচ্ছে সানশাইন পলিসি। মানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে যুদ্ধ ভাব, সেটাকে রিডিউস করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জায় জং এই ধরনের সম্প্রীতিমূলক আচরণের যে নীতি, সেই নীতিটা হচ্ছে সানশাইন পলিসি। এটা যতদিন কিম জায় জং জীবিত ছিল ততদিন আসলে এটা তো অ্যাক্টিভ ছিল। এটা 1998 থেকে 2007। এই 2000 সালে কিম দায় জং নোবেল পুরস্কার পান এই সানশাইন পলিসির জন্য।
আচ্ছা, এরপরে আমরা দেখি দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কি কি একটু একটু যদি মনোযোগ দিয়ে দেখি। এখানে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমার থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এটা কিন্তু একটা ক্লাস্টার হয়ে আছে। ঠিক আছে, আপনারা যখন ম্যাপ দেখবেন তখন এভাবে পড়বেন: মিয়ানমার, লাওস, থাইল্যান্ড একটা আরেকটার সাথে জড়িত। এরপরে হচ্ছে ভিয়েতনাম, নিচে হচ্ছে মালয়েশিয়া, আর এই পুরো যে হলুদ অঞ্চলটা, এই হলুদ অঞ্চলটা হচ্ছে ইন্দোনেশিয়া। আর এই পুরো দ্বীপটার নাম হচ্ছে বর্নিও দ্বীপ। বর্নিও দ্বীপ, এই বর্নিও দ্বীপের যে ইন্দোনেশিয়ার অংশটা, এটার নাম হচ্ছে কালিমান্তান। কালিমান্তান, ক্লিয়ার? এখন এই যে ব্রুনাই, এই ব্রুনাই অংশটা হচ্ছে অনেক ছোট একটা দেশ, যেটা হচ্ছে বর্নিও দ্বীপে অবস্থিত। আর এই যে পিঙ্ক কালারের যে অঞ্চলটা, যে দ্বীপের সমষ্টিটা, এটা হচ্ছে ফিলিপাইন। তাহলে আপনারা দেখেন দক্ষিণ পূর্ব এশিয়া বলতে আমরা কোন কোন দেশকে বুঝি। মিয়ানমার থেকে শুরু করে আমরা এই যে ইন্দোনেশিয়া পর্যন্ত যে দেশগুলো রয়েছে, ইনক্লুডিং ফিলিপাইন। আমরা ফিলিপাইনকে কিন্তু আমরা দূরপ্রাচ্য দেশ বলি নাই। ফিলিপাইন হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। আচ্ছা, এরপরে দেখেন মিয়ানমার। মিয়ানমার সম্পর্কে এখানে অনেক তথ্য রয়েছে, আপনারা শিটে তথ্যগুলো পাবেন। বেসিক যে তথ্যগুলো একটু আমি একটু আউটলাইন করে দিচ্ছি। সেটা হচ্ছে মিয়ানমার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় হচ্ছে 1948 সালে। 48 সালে স্বাধীনতা পেল, 1962 সাল পর্যন্ত মোটামুটি এখানে গণতান্ত্রিক চর্চা ছিল। কিন্তু 1962 সালে এখানে সামরিক অভ্যুত্থান হয় এবং সামরিক শাসন শুরু হয়। সামরিক শাসন শুরু হয় যে কাউন্সিলের আন্ডারে, তার নাম হচ্ছে এসপিডিসি বা স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। 2015 সালে 2015 সালে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এটি ক্ষমতায় আসে। আর মিয়ানমারের যে আইনসভা, সেটার নাম হচ্ছে পিনাংসু হুত্তাও, যেটি একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এখন প্রশ্ন হচ্ছে, এখানে মিয়ানমারের অং সান সুচি নিয়ে আমাদের আসলে মূল আলোচনা। অং সান সুচি যে দল গঠন করেন, দলটার নাম হচ্ছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। এটি শান্তিতে নোবেল পুরস্কার পায় 1991 সালে, এবং তিনি যুক্তরাষ্ট্রের গোল্ড কংগ্রেশনাল যে গোল্ড মেডেল পুরস্কার এটি পায় 2008 সালে। আচ্ছা, অং সান সুচিকে নিয়ে যে মুভি বা চলচ্চিত্র তৈরি হয়, তার নাম হচ্ছে দ্য লেডি। এতটুকু জানলেই হবে, যেমন উনি কত সালে নোবেল পুরস্কার পান, তার দলের নাম কি, তাকে নিয়ে কোন মুভি হয়। তাকে নিয়ে যে মুভিটা হয়, মুভিটার নাম হচ্ছে দ্য লেডি। এবার দেখেন ভৌগোলিক বৈশিষ্ট্য। এই যে থাইল্যান্ড, মিয়ানমারের সাথে যে 5টা দেশের সীমান্ত রয়েছে, যেমন বাংলাদেশের সীমানা রয়েছে চীনের, থাইল্যান্ডের, ভারতের এবং লাওসের। মুঘল সাম্রাজ্যের সর্বশেষ যে আহ, সম্রাট সম্রাট বাহাদুর শাহ জাফর, আমরা জানি 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, একটা ব্যর্থ সিপাহী বিপ্লব হয়। সেই ব্যর্থ সিপাহী বিপ্লবের পরে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে বা ইয়াঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। আর বাংলাদেশের সাথে মিয়ানমারের টেকনাফ অঞ্চলে যে সীমান্ত রয়েছে, সেটা হচ্ছে মংডু। আর মংডুর বিপরীত মংডুটা কিন্তু মানে মিয়ানমারের অংশ। আর এটার বিপরীত পাশে বাংলাদেশের যে শহরটা আছে, সেটা হচ্ছে টেকনাফ শহর। ইনসেন কারাগার, এটা মিয়ানমারে। আর মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনীর নাম হচ্ছে নাসাকা। আর আহ, এই নাসাকার নাম পরিবর্তন করে মূলত এখন রাখা হয়েছে বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। এটা একটু সংশোধন আসবে। আচ্ছা, মিয়ানমারের অনেক জাতিগোষ্ঠী আছে। সবচেয়ে বৃহৎ যে জাতিগোষ্ঠী মিয়ানমার, সেটা হচ্ছে বর্মিরা। আর রোহিঙ্গারা হচ্ছে চতুর্থ বৃহত্তম জাতিগোষ্ঠী। রোহিঙ্গারা মূলত রাখাইন রাজ্য বা আরাকান রাজ্যে বসবাস করে, তাদেরকে বলা হচ্ছে কালা। রোহিঙ্গাদের আরেক নাম হচ্ছে কালা। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পাশাপাশি যারা মগ আছে, তারা মগ বৌদ্ধরা বসবাস করে। বাংলাদেশে প্রথম রোহিঙ্গা আসে 1978 সালে। আর 2017 সালে 25শে আগস্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অভিযান হয়, সেটা ছিল এক ধরনের এথনিক ক্লিনজিং অভিযান।
এবং বাংলাদেশে তারা আসার পরে বাংলাদেশ সরকার 2020 সালের 4 ডিসেম্বর তাদেরকে যখন মিয়ানমারে প্রত্যাবর্তন সম্ভব হয়নি, তখন বাংলাদেশের নোয়াখালীর ভাষাঞ্চলে তাদেরকে রিহ্যাবিলিট করার চেষ্টা করে বা প্রত্যাবর্তন করার চেষ্টা করে মূল ভূখণ্ড থেকে। আচ্ছা, এরপর আছে থাইল্যান্ড। থাইল্যান্ড অনেক দিন, বিশেষ করে 1782 থেকে 1932, তখন একটা চক্রী রাজবংশ ছিল, সেই চক্রী রাজবংশের আন্ডারে ছিল। 1932 সালে বিদ্রোহী বলে শাসনতান্ত্রিক রাজতন্ত্র চালু হয়। আগে সম্পূর্ণ রাজতন্ত্র ছিল, যেটাকে বলি নিরঙ্কুশ রাজতন্ত্র। দেখেন আগে কি ছিল, নিরঙ্কুশ রাজতন্ত্র, পরে হয়ে যায় শাসনতান্ত্রিক রাজতন্ত্র। 1946 থেকে 2016 রাজা ভূমিবল অতুল্য তেজ, যাকে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী রাজা, অর্থাৎ পৃথিবীতে যতজন রাজা আছে ছিলেন বা আছেন, সবচেয়ে বেশি সময় শাসন করেন হচ্ছে রাজা ভূমিবল অতুল তেজ, বা ভূমিবল হিসেবেই পরিচিত। রাজা ভূমিবল কত বছর শাসন করেন? 70 বছর শাসন করেন। থাইল্যান্ড এই অঞ্চলটা কখনোই কোনো উপনিবেশের আন্ডারে ছিল না, কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। এই কারণে এটার নাম হচ্ছে থাইল্যান্ড বা মুক্ত ভূমি। এরপর দেখেন ভিয়েতনাম। 1887 থেকে 1945 সাল পর্যন্ত এটা ফরাসিদের বা ফ্রান্সের আন্ডারে ছিল। ফ্রান্সের আন্ডারে ছিল, তখন থেকে এটার নাম হচ্ছে, এই অঞ্চলটার নাম হচ্ছে ইন্দোচীন। তাহলে ইন্দোচীনে এই শব্দটা বলতে কি বোঝায়? ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়াকে একসাথে বোঝায় ইন্দোচীন হিসেবে। আর 1946 থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1954 সাল পর্যন্ত হো চি মিন, যাকে আমরা আঙ্কেল হো নামে জানি, তার নেতৃত্বে ফরাসি শক্তিকে পরাজয় করা হয়। আমরা যে ভিয়েতনাম যুদ্ধের কথা দেখি, সেটি 1954 থেকে 1976 সাল পর্যন্ত ছিল। এটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ। তাহলে এখানে ফরাসি শাসন বা ইন্দোচীন গঠন কত সালে হয়, কত সাল থেকে হোচিমিন ফরাসি নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং ইন্দোচীন বলতে আমরা কোন তিনটা দেশকে বুঝি সেটা একটু জেনে যাব। এবার আসেন ফিলিপাইন। ফিলিপাইন কার আন্ডারে ছিল? স্পেনের আন্ডারে ছিল। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যভুক্ত হয় 1946 সাল পর্যন্ত। 1898 থেকে প্রশ্ন আসতে পারে যে এশিয়ার একমাত্র দেশ যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল, সেটি হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন মূলত তিনটা দ্বীপ নিয়ে গঠিত, একটা হচ্ছে লুজন, আর হচ্ছে মিন্দানাও, আর একটা হচ্ছে ভিসিয়াস। যেমন আমরা IRR এর কথা জানি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা মিন্দানাওতে অবস্থিত। আর রাজধানী যে সরি, এটা হচ্ছে লুজন, এই যে ম্যানিলা, IRR এটা হচ্ছে ম্যানিলা। তাহলে এটা IRR কোথাও হচ্ছে লুজনে, কারণ ম্যানিলা যেহেতু লুজনে, সুতরাং IRR হচ্ছে লুজনে। ওকে, এরপরে আমরা দেখি কম্বোডিয়া। কম্বোডিয়ার আহ 1953 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আর ভিয়েতনাম লাভ করে 1954 সালে। ক্লিয়ার? আচ্ছা, এই কম্বোডিয়ার সাথে যে ব্যক্তিটার নাম জড়িত, জেনারেল নন নন, উনি 1970 সালে কম্বোডিয়ায় একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, এবং 1975 সালে তাকে পরাজিত করে সাম্যবাদী সরকার, যেটাকে আমরা বলি খেমারুজ সরকার, ক্ষমতা লাভ করে। তাহলে খেমারুজ নেতা পলপট প্লাস খিউ সাম্পান। এখন এই যে খেমারুস এবং লন লন, উনি ছিলেন কিন্তু একজন কিন্তু সামরিক ব্যক্তি। ওনাকে পরাজিত করে খেমারুজরা। খেমারুজরা কিন্তু হচ্ছে কমিউনিস্ট মানে ধাঁচের নেতা। তাহলে লন লন উনি ক্ষমতায় থাকেন 1975 সাল পর্যন্ত, 5 বছর। আর ওনাকে পরাজিত করে খেমারুজ নেতারা। তো খেমারুজ নেতা দুইজন, একটা হচ্ছে পলপট, একটা হচ্ছে খিউ সাম্পান। এরপর আমরা 79 সালে দেখি, 75 সালে ক্ষমতা আসলো, মাত্র 4 বছরের ব্যবধানে খেমারুজের পতন হয়। এবং এই যে কম্বোডিয়ার রাজধানী ফিনম পেন, এই বানানটা দেখবেন, এটা মানসিক দক্ষতায় আসে। এবং গণতন্ত্র চত্বর বা ফ্রিডম পার্ক, এটা অবস্থিত হচ্ছে এই নমপেনে।
আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদন হয় মালয়েশিয়াতে। আর মালয়েশিয়া আগে কার উপনিবেশ ছিল? ব্রিটিশদের উপনিবেশ ছিল। আমরা ডক্টর মাহাথির মোহাম্মদ সম্পর্কে জানি। মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে উনি প্রায় 22 বছর ক্ষমতায় ছিলেন, এবং সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে উনি 2000 সাল থেকে বর্তমান পর্যন্ত উনি মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছেন। আচ্ছা। আচ্ছা, সিঙ্গাপুর। সিঙ্গাপুর মালয়েশিয়া, যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর কিন্তু একসময় মালয়েশিয়ার অংশ ছিল, কিন্তু মালয়েশিয়ার অংশ হওয়ার আগে সে মালয়েশিয়ার সাথে সে ব্রিটিশদের আন্ডারে ছিল। এটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1963 সালে, এবং ঠিক ওই বছরই এই সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে সংযুক্ত হয়। আবার 1965 সালে, ঠিক 1 বছর পরই, এটি মালয়েশিয়া থেকে আলাদা হয়ে একটা নতুন রাজ্য হিসেবে প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। লি কুয়ান ইউ সিঙ্গাপুরের প্রথম প্রেসিডেন্ট, যিনি সিঙ্গাপুরকে আজকের যে অবস্থান, সে অবস্থান পর্যন্ত, সরি, সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী। উনি আজকের যে সিঙ্গাপুরের অবস্থান, যে বিশ্বের সিঙ্গাপুরের যে অবস্থান বা গ্রহণযোগ্যতা বা অর্থনৈতিক সমৃদ্ধি, এই পর্যন্ত নিয়ে আসেন হচ্ছে লি কিউন ইউ। লি কুয়ান ইউ, ওনার একটা বই আছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু দ্য ফার্স্ট, এটা ইম্পর্টেন্ট। এই তিনটা তথ্য একটু জেনে যাবেন। অর্থাৎ সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী কে, বা সিঙ্গাপুরের জনক কে, সিঙ্গাপুরকে তৃতীয় বিশ্ব থেকে কে প্রথম বিশ্বে রূপান্তর করে, এবং তার বই কোনটা। তার বইটা হচ্ছে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড। আচ্ছা, ওকে। দেখেন, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ যে আহ, দেশগুলো, সেগুলো পড়েছি। এই জায়গায় আমরা ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গা একটু ভালো করে দেখি। যেমন ইন্দোনেশিয়ার অনেকগুলো দ্বীপ রয়েছে। একটা হচ্ছে সুমাত্রা দ্বীপ। সুমাত্রা দ্বীপে একটা প্রদেশ আছে, নাম হচ্ছে আসে প্রদেশ, এবং এই আসে প্রদেশের রাজধানী হচ্ছে বান্দা আসে। এবার হচ্ছে জাবা। জাবা দ্বীপে যে ইন্দোনেশিয়ার যে রাজধানী জাকার্তা, এটা জাবা দ্বীপে অবস্থিত। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে বাংদুং এবং বালি। এই দুটো, যেমন বাংদুং সম্মেলন, নন অ্যালায়েন্স মুভমেন্টের বাংদুং সম্মেলন, এবং বালি, যেখানে বোমা হামলা হয়। এরপর হচ্ছে লোমবক, এটাও ইন্দোনেশিয়ায়। পূর্ব তিমুর, অর্থাৎ এই পুরোটাই হচ্ছে তিমুর দ্বীপ। এই তিমুর দ্বীপের দুটো অংশ, একটা হচ্ছে পূর্ব তিমুর, একটা হচ্ছে পশ্চিম তিমুর। এই পূর্ব তিমুর রাজধানী হচ্ছে দিল্লি। এটি এটি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীন হয়ে যায়, কিন্তু এখনো পশ্চিম তিমুর যেটা, সেটা ইন্দোনেশিয়ার অংশ। আচ্ছা, পাপুয়া নিউগিনি যে দ্বীপটা রয়েছে, এটার এই যে পূর্ব দিকের যে অংশটা, এটা একটা স্বাধীন রাষ্ট্র, নাম হচ্ছে পাপুয়া নিউগিনি। কিন্তু পশ্চিম দিকের যে অংশটা, এটা পাপুয়া প্রদেশ, যেটা অনেকের কাছে ইরিয়ান জায় হিসেবে পরিচিত, এবং এই প্রদেশের একটা অংশ হচ্ছে পশ্চিম পাপুয়া। তাহলে এই পুরো অংশটা, ঠিক আছে, হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম হচ্ছে সুলাওসি। যেমন এই দ্বীপটার নাম হচ্ছে সুলাওসি বা সেলেবিস। আর এর আগে স্লাইডে আমরা বর্ণীয় দ্বীপ নিয়ে বলেছি, যে বর্ণীয় দ্বীপটা মূলত তিনটা দেশের অংশ রয়েছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ, এটা হচ্ছে মালয়েশিয়ার অংশ, এটা হচ্ছে ব্রুনাইয়ের অংশ, বা এটা হচ্ছে ব্রুনাই। ব্রুনাইয়ের আর অন্য কোনো অংশ নেই। ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে ব্যান্দোসেরি বেগওয়ান, এবং ব্রুনাইয়ের যে প্রধান, উনি হচ্ছে সুলতান। আর এটা হচ্ছে মালয়েশিয়ার অংশ। সুতরাং মালয়েশিয়া এখানেও আছে, এখানেও আছে, আর পুরোটাই হচ্ছে ইন্দোনেশিয়া। আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা প্রদেশ, একটা স্থান, তার নাম হচ্ছে কালিমান্তান। আচ্ছা, এখানে ইন্দোনেশিয়া সম্পর্কে বলা আছে। ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। যার মানে অধীনে স্বাধীনতা লাভ করে, উনি হচ্ছে সুকর্ণ। সুকর্ণ সুকর্ণের আরেকটা নাম ছিল হচ্ছে বাংকর্ণ, ঠিক আছে। জেনারেল সুহার্তো, উনি সুকর্ণর পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন প্রায় 32 বছর। পরে সুকর্ণের মেয়ে মেঘবতী সুকর্ণবর্তী, উনি মুসলিম বিশ্বের প্রথম প্রধান হিসেবে মহিলা প্রধান হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে
2001 সালে নির্বাচিত হন। সুতরাং ইন্দোনেশিয়ায় 3 জন ব্যক্তি সম্পর্কে জাস্ট প্রশ্ন আসে এই পরীক্ষায়। আচ্ছা, ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলো রয়েছে এগুলো অলরেডি বলেছি, সুমাত্রা, জাভা, কালিমান্তান, সুলাওসি, বালি, লোম্বক এবং পূর্ব তিমুর। আচ্ছা, পূর্ব তিমুর যেটা, সেটা ইন্দোনেশিয়ার অংশ ছিল। পরে 2002 সালে এটা ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আর স্বাধীনতার সময় যিনি স্বাধীনতা লাভে সহায়তা করেন ওনার নাম হচ্ছে জানানা গোসামা। আচ্ছা, তাহলে আমরা আজকে আহ, যেহেতু আপনাদের 9টায় গণিত ক্লাস আছে, আমি এখানে ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা আহ, এশিয়ার পার্ট 1টা আমরা পড়লাম। আহ, আগামী আহ, রবিবারে ইনশাল্লাহ আমরা পার্ট 2টা আরেকবার দেখবো, ঠিক আছে? ওকে, এই ক্লাসগুলো আপনাদের কন্টিনিউ থাকবে, যেহেতু কোর্সটা আপনারা শেষ করেন, পরীক্ষা যখনই হোক আপনার কোর্সটা শেষ করেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।